This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। 5 কথা নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে। টার্গেট 26 কি বললেন অমিত শাহ এই সফরে, চোখ রাখবো সেই খবরে। 26 বাংলায় সরকার বিজেপি গড়বে। দিল পে লিখলো সরকার হামারা হোগা। বঙ্গ নেতৃত্বকে এইভাবেই ভোকাল টনিক দিলেন অমিত শাহ। ফের বঙ্গ বিজেপি নেতাদের সামনে 200 আসনের টার্গেট বাঁধলেন। আমরা 3 থেকে 77-এ পৌঁছতে পারলে 77 থেকে কেন 200-তে পৌঁছতে পারবো না, বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, আবার সেই 200 আসন বেঁধে দিয়েছেন, জানিয়ে অনেক কটাক্ষ, অনেক জল্পনা চর্চা করে তৃণমূল। আর সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ কি হিসেব, কি অঙ্ক বোঝালেন যে ঝাঁপিয়ে পড়তে বললেন 200 আসনের জন্য? দেখো, তিনি স্পষ্ট করে, গতবার আমরা দেখেছিলাম যে আগলিবার 200 পার এইরকম শব্দ সরাসরি ব্যবহার না করলেও তিনি যেটা বললেন যে আমরা 3 থেকে যদি 77-এ পৌঁছাতে পারি তাহলে 77 থেকে কেন 200-তে পৌঁছাতে পারবো না, এবং তাদের টার্গেট যে 200 হয়তো সংখ্যাটা তিনি স্পষ্ট করে বলছেন না। গতকালও সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করেছিলেন যে বিজেপি 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসবে, অর্থাৎ কম বেশি প্রায় 200-র কাছাকাছি আসন হলেই 2/3-তে তারা পৌঁছাতে পারবে, এবং সেই কথাই তিনি আজকের বৈঠক থেকেও স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং সেক্ষেত্রে জনসংযোগ বাড়ানো এবং পুরনো কর্মীদেরকে কাজে লাগানোর বার্তা তিনি দিচ্ছেন। আর তার কারণ তিনি বলছেন যে সমস্ত সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে তার বক্তব্য, যিনি প্রার্থী হন না কেন দলের তরফে তাকে জেতাতে হবে, সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সরকার গঠন হবে এই আত্মবিশ্বাস অমিত শাহ তার দলীয় কর্মীদের মধ্যে বারংবার করে যোগাতে চাইছেন। অন্তত তেমনটাই আজকের মহানগর জোনের যে বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে ছিল, যেখানে মূলত 4টি সাংগঠনিক জেলা বিজেপির, কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর এবং কলকাতা উত্তর শহরতলি, এই 4টি জেলা নিয়ে বৈঠক করেন এবং সেখানেও কিন্তু একটা টার্গেট তিনি বেঁধে দিয়েছেন। এই 4টি এলাকাতে মোট 28টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখান থেকেও 20টি জেতার কথা তিনি বলছেন। তার কারণ তিনি বলছেন যে আমরা যদি রাজ্যও জিতি, এই সমস্ত এলাকা না জিতলে আমাদের জয়টা সম্পূর্ণ হবে না। তার কারণ তিনি যেটা বোঝাচ্ছেন যে এই যে কলকাতা জোনে বিজেপির বারংবার ফলাফল কিন্তু দেখা গিয়েছে একেবারে আশা ব্যঞ্জক নয়, ভালো ফলাফল হয়নি, ফলে সেই জায়গাতেও জোর দেওয়ার জন্য এভাবে 28-এর মধ্যে 20 এবং এই 200 আসনের প্রসঙ্গ তিনি তুললেন বলেই মনে করছেন বিজেপি নেতৃত্বের একাংশ। এবং তিনি এটাও বলে গেলেন যে এরপরে তারা নিয়মিত এই রাজ্যে আসতে থাকবেন, তিনি আসবেন, প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে, ফলে সেই কর্মসূচিগুলোতেও কিভাবে কাজ করতে হবে তার জন্য বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু টাস্ক দিয়ে চলে গেলেন। ধন্যবাদ প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি। আজকে অমিত শাহ কি বলেছেন, কি পেপটক, কি দাওয়াই দিয়েছেন নেতৃত্বকে, কর্মীদের, সেই প্রসঙ্গে আমাদের জানালেন। এবার সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাব। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল, অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সব এজেন্সিকে কাজে লাগিয়েও বিজেপি বাংলা জয় করতে পারবে না। চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ বিজেপিকে হারিয়েই ছাড়বে। 2021, 2024-এর পর 2026-এর হারতে হবে বিজেপিকে, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal. Still, people of Bengal
will win the state lock, stock and barrel and defeat the BJP. They have fallen flat on their face in 2012, 2021, 2024. They will fall flat on their face again in 2026. বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে চলা কোনো প্রকল্প বন্ধ হবে না, স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বর্তমানে চলা সব প্রকল্পই থাকবে, সেই সঙ্গে নতুন প্রকল্প চালু করবে বিজেপি সরকার, এই আশ্বাস দিয়েছেন অমিত শাহ। প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল, এই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। में बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है देश भर में। পশ্চিমবঙ্গ বিজেপির কোনো রকম হোমওয়ার্ক নেই, যে যেখানে পারে বলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করেছে, কন্যাশ্রীর বিরোধিতা করেছে, সাইকেলের ব্যাপারে বিরোধিতা করেছে, সব বিষয়। অমিত শাহ এইটুকুনি বুঝেছেন যে সাধারণ মানুষকে যেটা ছুঁয়ে যায় যেসব প্রকল্প, তার বিরোধিতা করাটা হচ্ছে চূড়ান্ত বোকামি, তাই উনি ড্যামেজ কন্ট্রোল করলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অভিযোগ করেছেন রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলেছে বিজেপি। বিজেপি বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলি সাহস টাকা ভালো, দুঃসাহস টাকা ভালো নয়। লক্ষ্মীর ভাণ্ডার ভাঙতে আসলে বাড়িতে শিল নোড়া আছে, শিল নোড়া দিয়ে গাছের গোড়াকে একটু পালিশ করে দেবে। কোথাও বন্ধ হয়নি, উল্টে হয়তো প্রকল্পের নাম পরিবর্তন হয়ে থাকতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি টাকার প্রকল্প এসছে। যেখানে 1000 টাকা দেওয়া হতো সেখানে অন্ততপক্ষে 2500-3000 টাকার বেশি দেওয়া হবে, এটা তো নিশ্চিত। প্রকল্প চালু রাখা নিয়ে অমিত শাহের প্রতিশ্রুতি ভোটের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে 100%। বিজেপিকে অক্সিজেন দেওয়ার কিছু নেই, সাধারণ মানুষের মধ্যে যে ভ্রান্তিগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে এটা সক্ষম হবে। নতুন বছরের শুরুতেই ফের বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি সময় মালদায় সভা করতে পারেন মোদী। 17 বা 18 জানুয়ারি মালদায় আসতে পারেন প্রধানমন্ত্রী। 4টি সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন মোদী। এটা প্রধানমন্ত্রীর এখনও আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। এখনও আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। ভোটাধিকারকে হরণ করে যে পলিসিতে ওনারা ভোটে জেতার স্বপ্ন দেখছেন সেটা দিবাস্বপ্ন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 তারিখে তাঁতিপাড়ার মাঠে মালদায় আসছেন, এরপরে আবার মুখ্যমন্ত্রীও আসবেন। কাজেই একজন কে এলো আর কে গেল বিজেপি দলের, তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না, কারণ বাংলার মানুষ বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রীকে চেনেন, বাংলার মানুষ বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন। আমরা যদি এখনই ডাকি এখনই আসবে বড় বড় লিডার দিল্লি থেকে, সেটার সমস্যা নেই। আমি আমার সংগঠনকে জিজ্ঞাসা করেছি, আমাদের কংগ্রেস সংগঠন মালদার, আর তারা বলেছেন যে আগে মোমেন্টামটা হোক, আগে মোমেন্টামটা হয়ে যাক, তারপরে যখন পার্টি ডিক্লেয়ার হওয়ার পরে এটা সবাইকে নিয়ে আলোচনা করেছে, সেটা আমাদের উপরে ছেড়েছে। সেটা যদি আমরা আজকে ডিক্লেয়ার যদি চাই আমরা ডাকতে পারি রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধী, সেটা কোনো সমস্যা নেই, এটা হাইকমান্ড অলরেডি বলেছে। কিন্তু আমাদের মালদার সংগঠন চাইছে যে রোজার পর যখন প্রার্থী ডিক্লেয়ার হয় ওই সময় চাইছে। উত্তরের জমি বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ব্যাপার নেই। উত্তরের জমি
যথেষ্টই শক্তিশালী আমাদের। কিন্তু প্রধানমন্ত্রী এরা সকলে, প্রধানমন্ত্রী অমিত শাহজি এরা রাজ্যটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে নিয়ে তারা এক এক করে বিভিন্ন জায়গায় আসছেন এবং আসবেন। শুভেন্দু অধিকারীর আরও একটি সভা, তার অনুমতি দিল হাইকোর্ট। 2রা জানুয়ারি চাঁচলে সভা আছে, সেই সভায় সম্মতি দিল হাইকোর্ট। বিজেপির সভার জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। বলা হয়েছে 9,000-এর জমায়েত হবে, সর্বাধিক 70টা মাইক ব্যবহার করতে পারবেন। অকল্যান্ডে বর্ষবরণ, আর আমরা কলকাতায় অপেক্ষারত নতুন বছরের জন্য। 2025-এর শেষ সূর্যাস্ত দেখা হয়েছে, আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা, তারপরে নতুন বছরের আনন্দ আর মেতে উঠবে শহর কলকাতা। বিভিন্ন স্পট রয়েছে যেখানে মানুষ এই দিন ভীষণভাবে যান প্রতি বছর, যার মধ্যে একটা হচ্ছে ইকো পার্ক। আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী তন্নিষ্ঠা এই মুহূর্তে ইকো পার্ক থেকে সরাসরি আছে। তন্নিষ্ঠা, ইকো পার্ক একটা বিশাল বড় একটা জায়গা, কলকাতা শহরের যদি একটা হটস্পট বলা হয় বেড়াতে যাওয়া, সেটা হচ্ছে ইকো পার্ক। তো আজ এই শেষের দিন আর শুরুর মাঝে কি করছেন যারা এসেছেন, কি বলছেন? একদম মাত্রই আমি তোমাকে সেটাই দেখানোর চেষ্টা করব। ইকো পার্ক, যেমনটা তুমি বললে যে আর কিছুক্ষণের অপেক্ষা, বর্ষবরণের অপেক্ষা করছে মানুষের, এবং সেই অপেক্ষার মধ্যে আনন্দটাকে চেটেপুটে উপভোগ করছেন। এবং সেই জন্য আমি বরং একটু গৌরবকে বলবো, একদম আমি রয়েছি ইকো পার্কের যে ঝিলটা রয়েছে তার সামনে, এবং সেখানে মোটামুটি মানুষজন তারা বোটিং করছে এবং আনন্দ করছে, সেই ছবিটা দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি পিকনিক মোডেও রয়েছে। আমি একটু, যেখানে লাইন হচ্ছে, বড় একটা লাইন পড়েছে টিকিট কাটার জন্য আত্রেই, আমি সেখানটায় যাই এবং একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে, যে তারা কতটা এক্সাইটেড সেটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখছি ওয়েট করতে। হাই, ফার্স্ট অফ অল একটু জানতে চাইবো যে ওয়েট করছেন ইকো পার্কে শিকারায় চড়ার জন্য, কি প্ল্যানিং রয়েছে এরপর? না, এরপর কিছু না, এটাই হঠাৎ করে ইচ্ছে হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 31-এ আর কি, মানে 31 তো স্পেশাল একটা দিন, আর কি প্ল্যানিং এর পরে? খাওয়া দাওয়া কিছু? হ্যাঁ, এরকম ডিনার ব্যাস। আচ্ছা, বেশ। তুমি দেখতে পাচ্ছ আত্রি, এবং এখানে মোটামুটি শিকারায় ওঠার জন্য লাইনটা লম্বা পড়েছে, তার সঙ্গে প্রচুর মানুষজন আসছেন আশেপাশে, এবং আমি দেখতেও পাচ্ছিলাম অনেকটা ফ্যামিলি মুডে রয়েছে, অনেকে পিকনিক করতে এসেছে সেই মুডেও রয়েছে মানুষজন, আর ভিড় প্রচুর আত্রি। আজ এই বিকেলবেলাতেও, পরন্ত বিকেলেও, 31শে ডিসেম্বরের পরন্ত বিকেলেও মোটামুটি বেশ ভিড় রয়েছে। লোকজন অপেক্ষা করছেন যে নতুন বছরকে স্বাগত জানিয়ে নেওয়ার, এবং তার আগে যতটা আনন্দ করা যায় পরিবারের সঙ্গে, নিজেদের বন্ধুদের সঙ্গে, সেই আনন্দ উচ্ছ্বাসে ভাসার জন্য তারা অপেক্ষায় রয়েছেন। আমি একটু সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যদি কেউ কথা বলতে চান। একটু আপনাদেরকে জানার চেষ্টা করবো। হাই, ফার্স্ট অফ অল 31 ডিসেম্বর আর কিছুক্ষণের মধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর পালা। কি প্ল্যান? আমার তো মনে হচ্ছে ফ্রেন্ডসদের সঙ্গে আসা আজকে। প্ল্যান তেমন কিছু নেই, এটাই প্ল্যান ছিল। এরপর বাস এই 4 জনই থাকবো। আচ্ছা, বাস। প্ল্যান খাওয়া দাওয়া কিছু স্পেশাল কিছু রয়েছে? সব হয়ে গেছে এখানে, মানে আমরা জাস্ট শেষ করে ফেলি সব কিছু করে। উই এনজয়েড আ লট হিয়ার ইন ইকো পার্ক, এন্ড দ্যাটস অল ফর টুডে। ওকে, আর বন্ধুরা মানেই তো আমরা জানি যে অনেক কিছু স্পেশাল দিনে স্পেশাল প্ল্যানিং থাকে, সেরকম কোনো পার্টি বা কিছু না করে ইকো পার্ক কেন? না, অ্যাকচুয়ালি মানে যেটা বলতে আমরা ওইসব পার্টিতে নেই, সো আই ডিসাইড টু বি হিয়ার অনলি, লাইক আমরা এখানেই যা কিছু করার করে নিয়েছি ইকো পার্কে, রান্না বান্না করে এনজয়। ওকে, সো সবাই বুঝতেই পারছো আজকে সবাই পিকনিক মোডে রয়েছে, প্রচুর মানুষজন ইকো পার্কে এখনো অবধি ভিড়। আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। তার পাশাপাশি হয়েছে, তোমাকে বলছিলাম যে এখানে যেটা মেইন অ্যাট্রাকশন আমি মনে হয় দেখতে পাচ্ছি, যে এখানে ঝিল যেটা রয়েছে সেখানে লোকজন মোটামুটি ভিড় করে রয়েছেন, যে এখানে যত রকমের রাইড হয় সেগুলোও তারা এনজয় করার চেষ্টা করছেন। প্রচুর ভিড় রয়েছে সেই জায়গাতেও। সব মিলে বলা যেতে পারে আত্রি যে সকলে মিলে এই 31শে ডিসেম্বরের বিকেল বেলাটা আনন্দ উপভোগ করছেন নিজেদের মানুষগুলোর সঙ্গে। একেবারে সেই ছবি আমরা দেখছি প্রতি বছর। মানুষ এই ছুটির দিনে তনিষ্ঠা আমরা দেখেছি যে কাজের ফাঁকে একটা সময় বের করেন সকলেই, যে পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বা প্রিয়জনদের সঙ্গে। দর্শকের মধ্যে সবচেয়ে শীতলতম বর্ষ শেষ কিন্তু এই দিনটাই, কারণ তুমি দেখতে পাচ্ছ একের পর এক তাপমাত্রা কিন্তু যথেষ্টই কমেছে, এবং শুধু কমেনি, ঠান্ডা কিন্তু সন্ধ্যা হলেই বাড়ছে। স্বাভাবিকভাবেই গঙ্গা পাড়ে কিন্তু মানুষজন ভর্তি, সেই ছবিও আমরা দেখেছি। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত যে ভিড়টা ছিল সেই ভিড়টা এখনও অন্তত নেই, কারণ সেই ভিড়টা আরও সন্ধ্যা হলেই সেই ভিড়টা আরও বাড়বে, কারণ সেখানে সন্ধ্যা আরতি শুরু হবে। বছর শেষে সন্ধ্যা আরতি মানুষ আসে,
ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে আমরা সেই বছর শেষে যে সূর্যের সেই ছবি আমরা তুলে ধরছি। হাওড়া, হুগলি সেতু এবং গঙ্গার পাড়ে সেই ছবি কিন্তু অপরূপ, এবং সেই ছবি দেখার জন্য কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত বহু মানুষের ভিড় ছিল এই গঙ্গা পাড়ে, এবং এই কিছুক্ষণের মধ্যে এবার নতুন করে ভিড় হবে, কারণ বর্ষর শেষের এই সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে যে গঙ্গা আরতি করা হয় কলকাতা পুরসভার তরফে, সেটা দেখার জন্য বহু মানুষ কিছুক্ষণের মধ্যে এখানে ভিড় করবেন। এখন পুলিশের তরফে জায়গা সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাবতীয় আয়োজন করার কাজ। এই গঙ্গারতি দেখার জন্য মানুষ একটু একটু করে ভিড় করছেন, কিন্তু যেটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বছরের শেষ সূর্যাস্ত। আর পাশেই ব্রিজ দেখে বুঝতে পারছেন যে এটা আমাদের হাওড়া ব্রিজ, আর সেই হাওড়া ব্রিজের পাশে সূর্য একটু একটু করে অস্ত যাচ্ছে। এবার আরও একটা ছবি যেটা বাঙালির খুব পছন্দের এবং খুব কাছের ডেস্টিনেশন পুরী। দেখুন একেবারে মন্দিরের গা ঘেঁষে সূর্য যখন টুক করে ডুব দিচ্ছে সেই মুহূর্তের ছবি। 2025 বিদায় আর 2026 নতুন বছরকে স্বাগত জানানো। ভালো মন্দ সব কিছুর মধ্যে দিয়েই সময় কাটে আর এগিয়ে যাওয়া আমাদের, আর সেসব নিয়েই এই নতুন বছরকে আবার স্বাগত জানানো, আরও পজিটিভ ভাইবসে পজিটিভ মোডে যাতে এই বছরটা কাটানো যায়, সেই এনার্জি কোথাও যেন আমরা উৎসবের মধ্যে সেলিব্রেশনের মধ্যে যাতে আমরা থাকি, সেরকমই নানান টুকরো টাকরা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার আপনাদের বলবো তামান্নার মায়ের কথা। তামান্নাকে হারানোর যন্ত্রণার সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে বলে লাগাতার অভিযোগ করেছেন। এবার বেশি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা কি তামান্নার মা করলেন? অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মেয়েকে হারিয়ে অবসাদে ভুগছিলেন সাবিনা খাতুন। 24 জন তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, কিন্তু এখনো পর্যন্ত 10 জন গ্রেফতার হলেও বাকি 14 জন অধরা। বাইরে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা, দিচ্ছে হুমকি এই দাবি পরিবারের। কালীগঞ্জ উপনির্বাচনের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে নিহত হয় স্কুল ছাত্রী তামান্না। তৃণমূলের বিজয় উৎসব থেকেই বোমা ছোড়ার অভিযোগ ওঠে। ওই যে একটা টেনশন, চাপের মধ্যে আছে যে আমার মেয়েকে ওরা মেরে দিয়েছে, তারা বাইরে আছে, তারা আমার ওপর হামলা করবে, আক্রমণ করবে, এরকম একটা আশঙ্কা। হয়তো আরও আলোচনা সব শুনছি যে যারা জেলে আছে ওরাও নাকি ছাড় পাবে, কি এরা বাইরে আছে এরা আক্রমণ করবে, এই যে একটা টেনশন। কালকে হয়তো রাতে অনেক চাপে পড়ে গিয়েছে, টেনশনের মুখে পড়ে গিয়েছে, ওই জন্যই ঘুমের ওষুধটা একটা জায়গায় ও একটা বেশি খেয়ে ফেলছে, হয়তো চাপে টেনশনে একটা আত্ম হয়ে দিয়ে শরীরটা একটু অসুস্থ হয়। আমরা পলাশি মীরা হসপিটালে নিয়ে আসি, ওখান থেকে আবার এখানে এফআইআর করে দিয়ে এখানে নিচে ভর্তি করছি। হুমকি আসামি বাইরে আছে, কেউ বলছে ওই আসামি অ্যাটাক করবে, কোনো আসামি ছাড় পাইলে গ্রাম তছনছ করে দেবে, এই যে একটা হুমকি ওনার কানে আসছে। তারপরে ওনার তো একটা ভয় আছে যে উনি মেয়ের জন্য যে আইনের লড়াই লড়ছে, ওনার উপরে তো হামলা হতে পারে, আসামিরা বাইরে আছে, এরকম একটা চাপ, টেনশন, চিন্তা, মেয়ের একটা চিন্তা। রাত্রিতে খাওয়া দাওয়া করে শোয়ার সময় তো একটা ঘুমের ওষুধ খাই, সেই সময় একটা টেনশনের মুখে ওরকম করে ফেলছে। অভিযুক্তদের ধরা, আজকে পুলিশ সেই কাজ করে না। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পুলিশ আজকে শুধু তোলা সিন্ডিকেট চালানো আর তৃণমূলের গোষ্ঠীকন্দল মেটানোর কাজেই তারা ব্যস্ত। নয়তো একজন মা তার সন্তানকে হারিয়েছে, 24 জন চোখের সামনে আজকে ফটকা ফাটাতে বোম ফাটাতে তার মেয়ের মৃত্যু হলো, কিন্তু তার কোনো বিচার নেই। আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি না আসে, যারা সেকুলার বাঙালি রয়েছেন তারা এবার বিচার করার সময় এসে গেছে যে আপনারা কিভাবে বাঁচবেন। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে আপনার স্ত্রী, আপনার মা, আপনার সন্তানকে যখন জিহাদিরা অত্যাচার করবে, তখন আপনি বিবেচনা করবেন যে আপনার ডিসিশনটা ভুল ছিল না ঠিক ছিল। আমি যতদূর জানি অনেককেই গ্রেফতার করা হয়েছে, তার মানে সবাই বলতে কারা সেটা উনি বলতে পারবেন। পুলিশ তদন্ত করে দেখছে এবং এখানে যতগুলো সাধারণভাবে এইসব ঘটনা ঘটে পুলিশ সেখানে যথাযথ ব্যবস্থা নেয় এবং কোর্টে নিয়ে যায়, দোষীদের শাস্তি বিধান করে।